হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার শুভেচ্ছা নেবেন। কামালের বিবিধ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। মিস্টার জিম করবেট সাহেবের রচনা এবং তার নিজস্ব শিকার কাহিনী রুদ্রপ্রয়াগের মানুষ খেকো চিতার পর্ব 12 নিয়ে। আজ থেকে প্রায় 100 বছর পূর্বে জিম করবেট সাহেব ভারতের গাড়োয়াল এলাকায় ছিলেন এবং তিনি এই রুদ্রপ্রয়াগের চিতাটিকে হত্যার চেষ্টা করেন দীর্ঘদিন ধরে এবং শেষ পর্যন্ত সফল কাম হন। সেই কাহিনীর বিস্তারিত বিবরণ এখানে দেওয়া হচ্ছে। এটি জিম করবেট সাহেবের লেখা। এখানে আপনাদের একটি কথা বলে নেব, সেটি হলো এই ভিডিওগুলিতে যেই চিত্র ব্যবহার করা হয়েছে সে চিত্রগুলির কিছু জিম করবেট সাহেবের রচনা সমগ্র থেকে এবং বাকিগুলো সমস্তই রুদ্রপ্রয়াগ এলাকার ছবি। আপনারা দেখলেই এই এলাকার সাথে একাত্ম হয়ে যেতে পারবেন। আজকে শুরু করছি রুদ্রপ্রয়াগের মানুষ খেকো চিতার পর্ব 12 এবং পর্ব 12 এই অধ্যায়ের নাম চিতা বনাম চিতা 2। গত পর্বে তখন লোকটির ভীতশঙ্কিত কণ্ঠস্বর শুনে বাড়ির অন্য লোকজন ওপর থেকে দ্রুতই নিচে নেমে এলো। নিচে নেমে আসা লোকজনের মধ্যে ছিলেন একজন বৃদ্ধ। মনিবের সাথে শিকার অভিযানে যাওয়ার অভিজ্ঞতা তার ছিল। বৃদ্ধ লণ্ঠন নিয়ে রক্তের দাগ ধরে এগিয়ে উঠোন পার হয়ে দেওয়ালের কাছ বরাবর চলে গেল। দেয়ালের অপর পাশেই 8 ফুট নিচে একটা ক্ষেত, সেখানে নরম মাটির উপর চিতাটার থাবার ছাপ স্পষ্ট দেখতে পাওয়া গেল। এই থ্যাবড়া ছাপগুলো চোখে পড়ার আগে পর্যন্ত কারও একবার মনে হয়নি যে ছেলেটিকে মানুষ খেকো চিতাটি তুলে নিয়ে গেছে। কারণ এই গ্রামে মানুষ খেকোর কথা সবাই শুনলেও কোনোদিনও মানুষ খেকোটি এই গ্রামে হানা দেয়নি। 10 মাইল আগের গ্রাম পর্যন্ত ছিল তার সীমানা। ঘটনা বুঝতে পারার সাথে সাথেই মেয়েরা আর্তনাদ করে উঠল। পুরুষেরা কেউ ছুটে গেল ঢাক আনতে, কেউ বা গেল বন্দুক আনতে। সেই গ্রামে 3টা বন্দুক ছিল। কয়েক মিনিটের মধ্যেই গোটা গ্রামে তুমুল শোরগোল পড়ে গেল। সারা রাত ধরে ঢাক পেটানো আর থেকে থেকে বন্দুক ছোলা চলল। সকালে ছেলেটার দেহ পাওয়া গেল। সাথে সাথেই 2জন লোককে রুদ্রপ্রয়াগে পাঠানো হলো আমাকে খবর দেওয়ার জন্য। ঘটনার বিবরণ শুনতে শুনতে মোড়লের বাড়ির কাছাকাছি এগিয়ে কানে এলো পুত্রহারা মায়ের আকুল বিলাপ। গ্রামে পৌঁছানোর পর সেই বিধবাই আমাকে প্রথম অভ্যর্থনা জানালো। তার আলুথালু বিপর্যস্ত চেহারা দেখে বুঝতে পারলাম বিলাপের ঝড় সামলে সে আমার কাছে এগিয়ে এসেছে। নিজেকে অনেক কষ্টে চেপে রাখলেও পেরে উঠব না শিগগিরই। ভাবলাম আবার বিলাপের ঝড় শুরু হবে। এই অবস্থায় শোককাতর মানুষটাকে যে কি বলে সান্ত্বনা দেওয়া যায় তা আমার জানা নেই। পাছে সে আরও কাতর হয়ে পড়ে, সে কারণে তার কাছ থেকে গত সন্ধ্যার ঘটনা কিছু শুনতে চাইলাম না। কিন্তু দেখলাম আমাকে বলার আগ্রহ নিয়েই সে সবার আগে এগিয়ে এসেছে। আমাকে বলে যেন সে হালকা হতে চাইছে। কাজেই তার কথা না শুনে পারা গেল না। বিধবার কথা শুনে বুঝলাম গ্রামবাসীদের বিরুদ্ধে তার অভিযোগটাই বিশেষ করে সে আমাকে জানাতে চেয়েছে। কেন তারা তার ছেলেকে উদ্ধার করার চেষ্টা করলো না? ছেলের বাপ বেঁচে থাকলে তো তাদের নিয়ে সেই তাই করত। আমি
পুত্রহারা শোকাতুর জননীকে বললাম, আসলে গ্রামবাসীর কিছুই করার ছিল না, তাদের বিরুদ্ধে অভিযোগ করা বৃথা। যখনই চিতাটা তার ছেলেকে গলায় কামড়ে ধরেছে, তখনই ঘাড় থেকে তার মাথাটা আলগা হয়ে গেছে। ভয়ঙ্কর ওই চিতাটা উঠোন পার হয়ে যাওয়ার আগেই তার ছেলের মৃত্যু হয়েছে। এরপর তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা যেত, তার এই ভাবনাটি আদৌ ঠিক নয়। কেননা তখন কারো পক্ষেই কিছুই করার ছিল না, কোনো উপায়ই ছিল না। উঠোনে দাঁড়িয়ে চায়ের বাটিতে চুমুক দিতে দিতে দেখলাম 100-রও বেশি লোক সেখানে জড়ো হয়েছে। দিনভর এই লোকগুলোই এদিক দিয়ে যাতায়াত করেছে। দিনের বেলা চিতাটার মতো বড় একটা প্রাণী কি করে লোকজনের চোখ এড়িয়ে উঠোন পার হয়ে এসে ঘরে ঢুকে বসে রইল, আর গ্রামের কুকুরগুলো চিতাটার উপস্থিতি এতটুকু টের পেল না। আমি কিছুতেই তা বুঝতে পারলাম না। গোটা ব্যাপারটাই পূর্বের অনেক ঘটনার মতো কেমন যেন রহস্যময় ঠেকল আমার মস্তিষ্কে। এরপরে যথারীতি আমি পর্যবেক্ষণে নেমে পড়লাম। উঠোনের শেষে যে 8 ফুট উঁচু দেয়ালটা, চিতাটা শিকার মুখে করেই সেটা লাফিয়ে পার হয়ে চলে গেছে ওপারের ক্ষেতে। সেখান থেকে ছেলেটাকে ক্ষেতের উপর দিয়ে টেনে নিয়ে গেছে 12 ফুট উঁচু আর একটা দেয়ালের কাছে। সেটা পার হয়ে পরের ক্ষেতটায় নেমেছে। এই ক্ষেতটার অপর পাশে 4 ফুট উঁচু ঘন লতা গোলাপের বেড়া। এখানে চিতাটা ছেলেটার গলার কামড় ছেড়ে দিয়ে ওপারে যাওয়ার জন্য বেড়ার মধ্যে ফাঁক খুঁজেছে, কিন্তু সুবিধামতো জায়গা না পেয়ে ছেলেটার পিঠ কামড়ে ধরে লাফিয়ে ওই লতা গোলাপের বেড়াটা পার হয়ে গেছে। দুটো পাশাপাশি ক্ষেতের সীমানার মধ্যে লতা গোলাপের বেড়াটা ছিল তৃতীয় এবং শেষ দেওয়াল। এই বেড়াটার তলা দিয়েই গেছে একটা গরু বাছুর চলার পথ। সেই পথ দিয়ে কিছুটা দূরে যাওয়ার পরেই গ্রামে শোরগোল উঠে গেছে। তখন চিতাটা রাস্তার ওপরেই ছেলেটাকে মুখ থেকে নামিয়ে দ্রুত পাহাড় দিয়ে নেমে যায়। সারা রাতের মধ্যে ঢাক আর বন্দুকের শব্দ পেয়ে সে আর মরিটার কাছে ফিরে আসতে পারেনি। গোটা এলাকাটা পরিদর্শনের পর আমার পক্ষে স্বাভাবিক কর্তব্য ছিল মৃতদেহটাকে চিতাটা যেখানে ফেলে রেখে গিয়েছিল সেখানেই নিয়ে গিয়ে কাছাকাছি কোথাও বসে অপেক্ষা করা। কিন্তু দেখলাম কাছাকাছি বসার উপযুক্ত কোনো গাছ নেই। সবচেয়ে কাছের গাছটা হবে একটা পাতাশূন্য আখরোট গাছ, মরিটার কাছ থেকে 300 গজ দূরে। সেখানে বসার চেষ্টা করাটা বৃথাই হবে। আর এক কাজ করা যেতে পারে, মাটিতে বসা। কিন্তু মাটির উপরে বসতে আমি সাহসই পাচ্ছিলাম না। সূর্য ডোবার মুখে মুখে আমি গ্রামে পৌঁছেছিলাম। এরপর বিধবার সাথে কথা বলা, চা খাওয়া, চিতার থাবার ছাপ অনুসরণ করতে যে সময়টা পার হয়েছে, ততক্ষণে সন্ধ্যার অন্ধকার নেমে আসার আর খুব একটা বেশি সময় নেই। এই পরিস্থিতিতে যদি মাটিতেই বসতে হয়, তাহলে আমাকে যে কোনো একটা জায়গায় বসে পড়তে হবে। চিতাটা যে কোনো দিক থেকে আসার সুযোগ রয়েছে, সেই ঝুঁকি মেনেই আমাকে তা করতে হবে। তার ফলে যা হতে পারে তা হলো চিতাটার মুখোমুখি আক্রমণের মুখে পড়ে যেতে হবে। এভাবে আক্রান্ত হলে আমার আত্মরক্ষার একমাত্র অস্ত্র এই রাইফেলটি ব্যবহারের কোনো সুযোগই আমি পাব না। একটা জিনিস আমার মাথায় আছে, বাঘ ও চিতার সাথে মুখোমুখি মোলাকাতের পর আর আগ্নেয়াস্ত্র ব্যবহারের সুযোগ পাওয়া যায় না, সুযোগ থাকে না। শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত স্থির করে আমি উঠোনটায় ফিরে এলাম।
মোড়লকে ডেকে কাছে নিলাম। একটা শাবল, একটা শক্ত কাঠের গোজ, একটা হাতুড়ি আর একটা কুকুর বাঁধার চেন জোগাড় করে দিতে বললাম। অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় সব কিছু পেয়ে গেলাম। আমার কাজ শুরুর প্রথমেই বিধবা ও তার মেয়েকে দূরের একটা ঘরে স্থানান্তরিত করার ব্যবস্থা করলাম। তারপর শাবল দিয়ে উঠান থেকে এক টুকরো পাথর তুলে গোল শক্ত করে মাটিতে পুঁতে তাতে চেনের অন্য প্রান্ত বাঁধলাম। মোড়লের সাথে হাত লাগিয়ে ছেলেটির মৃতদেহ গোজটার কাছে নিয়ে এসে চেনটার সাথে আরেক প্রান্ত আটকে দিলাম। যে অদৃশ্য বুদ্ধির অগম্য শক্তির প্রভাবে প্রতিটি জীবনযাত্রা নিয়ন্ত্রিত হয় তাকেই কেউ বলে নিয়তি, কেউ বলে কিসমত। জীবনভর এই শক্তির খেলার পুতুল হয়ে থাকতে হয় আমাদের সকলকে। নিয়তির খেলায় কিছুদিন আগেই পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে একটি পরিবার পথের ভিড়কারী হয়েছে। এখন এক বৃদ্ধ যে আশায় বুক বেঁধে সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটেছে তাতেই ছাই পড়ে গেল। শেষের যে কটা বছর বাঁচবে অতীব যন্ত্রণাদায়ক দুর্বিসহ এক জীবন তাকে বয়ে নিতে হবে, চলতে হবে। নিয়তির দুর্গেও এই খেলায় একটি সম্ভাবনাময় জীবনের অকালে মর্মান্তিক ছেদ নেমে এলো। ছেলেটিকে দেখলে বোঝা যায় বহু যত্নে বৃদ্ধা তাকে মানুষ করে তুলেছিল। অনেক দুঃখ কষ্ট সয়ে তাকে এই কর্তব্য প্রতিপালন করতে হয়েছে। শোকে শোকে আচ্ছন্ন শোকাতুর ওই মায়ের মর্মভেদী কান্না আর বিলাপের মধ্যে এই নিয়তির বিরুদ্ধেই নিষ্ফল অভিযোগ ধ্বনিত হচ্ছিল। হায় ঈশ্বর, আমার ছেলেকে কোন দোষে এমন ভয়ঙ্করভাবে মরতে হলো? কী দোষ সে করেছিল? সে তো কারো কোনো ক্ষতি করেনি, সকলেই তাকে ভালোবাসত। তবে আমার জীবনের সব আশা ভরসা এভাবে তুমি নিভিয়ে দিলে কেন? মরির উপর সব ব্যবস্থাদি শেষ হয়ে গিয়েছে বসার। আমি ঝর্ণায় গিয়ে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর এক আঁটি খড় চেয়ে নিয়ে সেই বিধবার কালি করে দেওয়া নিচের ঘরটার সামনে বারান্দায় নামিয়ে রাখলাম। ততক্ষণে সন্ধ্যার অন্ধকার জমতে শুরু করেছে। সমবেত লোকজন সকলকে যাতে যতটা সম্ভব শব্দ না হয় এমন ব্যবস্থা করে চুপচাপ থাকতেই বলে দিলাম। তারপর তাদের আর করণীয় কিছু ছিল না বলে যার যার ঘরে পাঠিয়ে দিলাম। এবার আমি বারান্দায় উঠে একপাশে কিছু খড় জড়ো করে দিলাম। এখানে শুয়ে পরিষ্কারভাবে মরিটাকে দেখা যায়। আড়ালটা এমনই হলো যে চিতাটা আমার অবস্থান কিছুতেই বুঝতে পারবে না। আগের রাতে মরিটার কাছে ফিরে আসতে পারেনি। প্রচণ্ড হইচই, হট্টগোল, গুলির শব্দ, ঢাকঢোল ইত্যাদির কারণে। কিন্তু আমার ধারণা হয়েছিল সে আজ রাতে ফিরে আসবে। যথাস্থানে মৃতদেহটা দেখতে না পেলে নতুন শিকারের সন্ধানে আবারও হয়তোবা গ্রামের ভেতরেও চলে আসবে। এই গ্রামে তার প্রথম শিকারটা খুব সহজে নির্ঝঞ্ঝাটেই সে পেয়ে গিয়েছিল। কাজেই নতুন একটি সহজ শিকারের আশা নিয়ে উৎসাহের সঙ্গেই সেই গ্রামে ঢুকবে। আর সেই আশা নিয়েই খড়ের গাদায় শুয়ে আমি মরিটাকে পাহারা দিতে লাগলাম। সন্ধ্যা থেকেই আকাশে ঘন মেঘ জমে উঠেছে। এরপর ঘন ঘন বিদ্যুতের ঝলক খেলতে লাগলো। এখন রাত 8টা। সমস্ত গ্রামের নিস্তব্ধতার মধ্যে কেবল মায়ের বিলাপধ্বনি বাতাসে গুমড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যে গুরু গুরু মেঘের গর্জন এবং বজ্রের নির্ঘোষ আসন্ন ঝড়ের পূর্বাভাস ঘোষণা হচ্ছিল। খানিক পরেই প্রচণ্ড ঝড় এবং সেই সাথে শুরু হলো
বাড়ি বর্ষণ। সেই প্রচণ্ড ঝড়ের মধ্যে এত ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগলো যে উঠোনে একটা ইঁদুর এসে পড়লেও তাকে আমি নির্ভুলভাবে চিনতে পারবো। আমি তাকে সরাসরি গুলি করতে পারি। 1 ঘন্টার মধ্যে তুমুল মাতামাতির পরে ঝড়টা থেমে গেল, বৃষ্টিটাও কমে গেল, কিন্তু আকাশের ভারী মেঘ পাতলা হলো না। চারপাশে নিচ্ছিদ্র অন্ধকারে ঢাকা কয়েক ইঞ্চি সামনের জিনিস এখন আর ভালোভাবে চোখে পড়ছে না। আমি নড়েচড়ে বসে প্রস্তুত হয়ে নিলাম। এটাই চিতাটার আসার সময়। ঝড় বৃষ্টিতে যদি কোথাও আশ্রয় নিয়ে থাকে তবে এখন সে সেখান থেকে বেরিয়ে পড়বে। তবে তার আশ্রয় স্থলটা কত দূরে এবং সেটি কত সময় লাগবে এখানে পৌঁছতে সেটি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি কিছু জানি না, তাই প্রতিটি মুহূর্ত আমার সতর্ক তদারকিতে কাটতে লাগলো। বিধবার বিলাপধ্বনি এখন আর শোনা যাচ্ছে না। এই সমস্ত পৃথিবীতে কোথাও যে আর কোনো শব্দ আছে তাও আমার মনে হচ্ছে না। এই নিস্তব্ধতাই আমার প্রত্যাশিত ছিল, কেননা চিতাটার সাড়া পাওয়ার জন্য আমাকে কানের উপর নির্ভর করে বসে থাকতে হচ্ছে। সে কারণে মৃত ছেলেটার মড়িটা দড়ি দিয়ে না বেঁধে কুকুরের শিকল দিয়ে বেঁধে রাখার ব্যবস্থা করেছি। আমাকে একেবারে শুকনো মচমচে খড় দেওয়া হয়েছিল। তার খানিকটা আমার শোবার জন্য পায়ের কাছেও বিছিয়ে রেখেছি। নিকষ কালো অন্ধকারের দিকে চোখ থাকলেই প্রত্যাশিত শব্দের জন্য উদ্গ্রীব হয়ে কান পেতে শুয়ে আছি। এমন সময় প্রথম শব্দটা আমার কানে এলো। আমার শোবার জন্য যে খড় বিছিয়েছিলাম তার উপর দিয়ে সন্তর্পণে কিছু একটা আসছে, এটি তারই হালকা শব্দ। আমার পরনে ছিল হাফ প্যান্ট, হাঁটুর কাছটা খালি। হঠাৎ হাঁটুর কাছে চামড়ার ওপরে একটা রোমশ স্পর্শ অনুভব করলাম। আমি নিশ্চিতে বুঝতে পারলাম নিঃশব্দে গুলি মেরে মানুষ খেকো চিতাটা এগিয়ে এসেছি, আর এবার আমার গলাটা সে মুহূর্তেই কামড়ে ধরবে। আমি নিথর হয়ে সুযোগের অপেক্ষায় রইলাম। এমন সময় বাঁ কাঁধের ওপরে একটা হালকা চাপের স্পর্শ পেলাম। আমি রাইফেলটার ট্রিগারে চাপ দিতে যাচ্ছি, অমনি একটা ছোট্ট হালকা শরীরের প্রাণী লাফিয়ে পড়ল আমার বাহু আর বুকের মাঝখানে জায়গায়। এটা একটা বেড়ালের ছোট্ট বাচ্চা, ভিজে সপসপ হয়ে গেছে। এই দুর্যোগে কোথাও দরজা জানলা খোলা না পেয়ে উষ্ণতার আশায়, আশ্রয়ের আশায় আমার কাছে চলে এসেছে। দুঃসহ এক আতঙ্কের প্রবল ঝাপটা আমার মধ্যে যে আলোড়ন তুলেছিল তার বিন্দুমাত্র আভাস উপলব্ধি করতে পারল না এই ছোট্ট বিড়াল ছানাটা। প্রত্যাশিত উষ্ণতার সন্ধান পেয়ে সে নিশ্চিন্তে আমার কোটের মধ্যে আরাম করে বসে পড়ল। সবেমাত্র আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার উৎকণ্ঠ হয়েছি, কান খাড়া করেছি। এ সময় উপরের ধাপ কাটা ক্ষেতগুলোর দিক থেকে চাপা একটা ক্রুদ্ধ গর্জন শোনা গেল এবং ক্রমেই সেই গর্জনটা বেড়ে উঠতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ক্রমবর্ধমান সেই শব্দ একটা ভয়ঙ্কর হিংস্র লড়াইয়ের শব্দে রূপান্তরিত হলো। এমন ভয়াবহ শব্দ শোনা আমার জীবনে সেই প্রথম। শব্দটা আমাকে পরিষ্কারভাবেই জানিয়ে দিল যে আমার ধারণা মতো মানুষ খেকোটা যথাস্থানেই ফিরে এসেছিল, কিন্তু রেখে যাওয়া মড়িটা না পেয়ে সেটা খুঁজতে বেরিয়ে আকস্মিকভাবে তার আর একটি চিতার মুখোমুখি হয়ে পড়ে
এই চিতাটা হয়তোবা তার এতকালের পুরাতন নিজস্ব বিচরণ ভূমিতে শিকার খুঁজতেই বেরিয়েছিল। সাধারণত মাংসাশী প্রাণীরা তাদের নিজস্ব গণ্ডির মধ্যে থেকে শিকারের সংস্থান করে থাকে। দৈবাত যদি কখনো দুটোর মধ্যে মুখোমুখি সাক্ষাৎ ঘটে যায়, তাহলে প্রথম নজরেই তারা পরস্পরের শক্তি সামর্থ্যের পরিমাপ করে ফেলে। অপেক্ষাকৃত দুর্বলটি বিনা প্রতিবাদে তৎক্ষণাৎ সবল প্রতিপক্ষের জন্য পথ ছেড়ে দিয়ে সরে যায়। কিন্তু এখন এক ভয়ঙ্কর লড়াইয়ের শব্দ আমি পাচ্ছি। এটা থেকে স্পষ্ট যে এরা কেউ কারো পথ ছড়ে দিতে রাজি নয়। তারা দ্বন্দ্বযুদ্ধে মেতে উঠেছে। মানুষখেকোটা যৌবন উত্তীর্ণ হয়েছিল অনেকদিন আগেই, কিন্তু বয়স হলেও তার প্রকাণ্ড শরীরে যথেষ্ট শক্তি ছিল। এই শক্তি নিয়েই সে প্রবল প্রতাপে 500 মাইল এলাকা জুড়ে রাজত্ব কায়েম করেছিল। এখানে তার বিরোধিতা করতে পারে এমন সাহস আর শক্তি বোধহয় অন্য কোনো পুরুষ চিতার ছিল না। কিন্তু এই ভৈসরা ছিল তার রাজত্বের এলাকার বাহিরে। এখানে সে অনধিকার প্রবেশকারী। শিকারের লোভেই সে এখানে পা বাড়িয়ে আজ ভয়ানক একটা গণ্ডগোলে নিজেকে জড়িয়ে ফেলেছে। এই সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য সে নিশ্চয়ই শক্তি পরীক্ষায় প্রাণপণ লড়াইয়ে মেতে উঠেছে। আমার আর গুলি করার সম্ভাবনা রইল না। শক্তি পরীক্ষার লড়াইয়ে সে তার প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করতে পারলেও শরীর নিশ্চয়ই ক্ষতবিক্ষত হবে। তা নিয়ে মনিটার কাছে না এসে বরঞ্চ বিশ্রামের জন্য কোনো নির্ভীত স্থানের উদ্দেশ্যেই সে পা বাড়ায়ে চলে যাবে। কিছুদিন মনিটার কথা ভুলে থাকার চেষ্টা করবে, আবার লড়াইয়ে তার প্রাণ হারাবার সম্ভাবনাও রয়েছে। তাহলে সেই আকস্মিক মৃত্যু হবে তার বহুখ্যাত মানুষখ্যাত জীবনের অপ্রত্যাশিত উপসংহার। দীর্ঘ 8 বছর ধরে সরকার এবং জনসাধারণের সম্মিলিত সকল চেষ্টা সে ব্যর্থ করে দিয়েছে। এরপর স্বজাতির সাথে এই আকস্মিক লড়াইয়ে সে যদি প্রাণ হারায়, তবে সেই প্রাণ হারানোর ঘটনা হবে এক অভিনব ঘটনা। আমি খড়ের গাদায় বসে রাইফেলটা হাঁটুর ওপর দিয়ে কান পেতে লড়াইয়ের শব্দ শুনতে লাগলাম। মারাত্মক হিংস্র লড়াই হলো টানা 5 মিনিট ধরে। এরপর কেবল দুজনের গজরানি কানে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম লড়াইয়ের প্রথম রাউন্ডটি শেষ হয়েছে, কিন্তু ফলাফল অনির্ধারিত রয়েছে বলে বিরতির সময়টাতে গজরানি শোনা যাচ্ছে। এরপর বিরতি চলল 10-15 মিনিট ধরে। তারপর আবার শুরু হলো লড়াই, কিন্তু শব্দটা সরে গেল লড়াইয়ের সূত্রপাতের জায়গা থেকে কম করেও 2-3-4 গজ দূরে। লড়াইয়ের এই স্থান পরিবর্তন ঘটায় স্থানীয় যোদ্ধাটারই বিক্রম সূচিত হচ্ছিল। সে যে অনধিকার প্রবেশকারীকে ধীরে ধীরে সীমানার বাইরে বের করে দিচ্ছিল তা স্পষ্টতই বোঝা যাচ্ছে। তৃতীয় রাউন্ডের সময় উভয় পক্ষই ক্লান্ত থাকলেও যথেষ্টই জোরদার হলো সেই রাউন্ডটি। তবে স্থায়ী হলো খুবই অল্প সময়। বেশ কিছু সময় নিস্তব্ধতার পরে যখন লড়াইটা আবার শুরু হলো, তখন লড়াইয়ের ক্ষেত্র সরে গেল শৈলশিরার উপরে। কয়েক মিনিট তুমুল গজরানি, চলল গর্জন, আর তারপরে সব নিস্তব্ধ হয়ে গেল। লড়াইয়ের ফলাফল আমাকে প্রচণ্ড হতাশ করে দিল। আমি আশা করেছিলাম মরা বাঁচার লড়াইটা শেষ হবে ওই ভয়ঙ্কর মানুষ খেকো চিতাটা মৃত্যুর মাঝ দিয়েই, কিন্তু লড়াইটা যেন শেষ হলো আকস্মিকভাবে। নিশ্চয়ই শরীরে
লড়াইয়ের জখম নিয়ে ওই মানুষ খেকোটা মানে পিছু হটে গেছে। হাত ঘড়িটার দিকে তাকালাম, রাত এখনো 6 ঘন্টা বাকি। রাতটাই কেবল আমার বৃথা গেল না, ভৈসিয়ারা আসার উদ্দেশ্য পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে গিয়েছে। তবে আসার কথা রয়েছে একটি, মানুষ খেকোটার আহত পরাজয় ঘটলেও নিশ্চয়ই মানুষের মাংসে তার মোটেই অরুচি ঘটবে না। মানুষ মারার ক্ষমতাও নিশ্চয়ই সে আগের চেয়ে কিছু কম মনে রাখবে না। দীর্ঘ রাত আমার বিনিদ্রই কাটল, কিন্তু ওই বিড়াল ছানাটা বুকের কাছে সারা রাত আরামসে ঘুমোলো। সকাল হওয়ার সাথে সাথেই তখন সবেমাত্র পুরো আকাশে আলো ফুটতে শুরু করেছে। আমি বারান্দা ছেড়ে উঠোনে নেমে গেলাম। রাতে বৃষ্টির পানিতে ভিজে ছেলেটার শরীর ফুলে উঠেছে। তাকে আর উঠোন থেকে তুলে যে চালাটার তলার কাছ থেকে নিয়ে আসা হয়েছিল সেখানে সরিয়ে রাখলাম। শরীর ঢাকা ভিজে কম্বলটা দিয়ে আবারও তাকে ঢেকে দিলাম। তখনও এদিককার বাড়িগুলোর মধ্যে কারও ঘুম ভাঙেনি। আমি দরজায় ঘা দিয়ে মোড়লকে ঘুম থেকে জাগিয়ে তুললাম। চায়ের আয়োজনের তোড়জোড় করার চেষ্টা করতে দেখে তাকে বললাম, চায়ের জন্য আমি আর সময় নষ্ট না করে এখনই আমি রওনা হয়ে যেতে চাই। রাত্রি জাগরণের ক্লান্তি নিয়ে একবার বসে পড়লে 18 মাইল পথ যেতে অনেক সময় লেগে যাবে। চলে আসার আগে তাকে আশ্বাস দিয়ে বললাম, মানুষ খেকোটা চিরদিনের জন্যই তাদের গ্রাম ছেড়ে চলে গেছে। সে আর কখনোই এদিকটায় ফিরে আসবে না। কেন তাও বুঝে বললাম। মোড়ল সব শুনে আমাকে প্রতিশ্রুতি দিল যে কিছুক্ষণের মধ্যেই সে ছেলেটির মৃতদেহ সৎকারের জন্য শ্মশানে পাঠানোর ব্যবস্থা করবে। যে কোনো প্রচেষ্টা ব্যর্থতার পরে অনিবার্য একটি নৈরাশ্যবোধ মনকে ভীষণভাবে চেপে ধরে রাখে, কিন্তু প্রতিটি ব্যর্থতার ঘটনার পর আমি এই নৈরাশ্যকে মেনে নিতে অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। গত কয়েক মাস ধরে আমি ইনস্পেকশন বাংলো থেকে মানুষ খেকোটির সাথে সাথে পিছে পিছে সংযোগ রক্ষা করে চলেছি। দিনের পর দিন আমাকে তার সন্ধানে বেরিয়ে ক্লান্তিহীনভাবে গ্রাম থেকে গ্রামান্তরে, পাহাড় থেকে পাহাড়ে, জঙ্গল থেকে জঙ্গলে, রাস্তা থেকে রাস্তায় ঘুরতে হয়েছে, ফিরতে হয়েছে। যতবারই আমি বেরিয়েছি এই আশা নিয়েই বেরিয়েছি যে সেই বিশেষ দিনটির নিশ্চয়ই আমার প্রচেষ্টায় সফলকাম হয়েই আবার আমি বাংলোতে ফিরে আসতে পারবো। কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রতিদিনই আমাকে নৈরাশ্যর ভারে মেয়মান অবস্থায় ফিরতে হয়েছে। আমার ব্যর্থতাগুলোর সাথে যদি কেবল আমার নিজস্ব ভালো মন্দ জড়িত থাকতো তাহলে হয়তোবা আমার এত উদ্বেগ দুর্ভাবনার কোনো বিষয়ই থাকতো না। কিন্তু আমার দায়িত্বটা ছিল অনেক বড়, অনেক ব্যাপক। এই কাজের ব্যর্থতা সফলতার সঙ্গে আমার নিজের না যতটা সংযোগ ছিল তার চাইতে অনেক বেশি জড়িত অন্য অনেকগুলো মানুষের ভাগ্য। আর সেটাই হয়েছিল আমার উদ্বেগ ও মর্মপীড়ার কারণ। আমার এই ব্যর্থতার জন্য আমি কি কাউকে দায়ী করব? কাকে দায়ী করব? দুর্ভাগ্য ছাড়া আর কারো উপর এ দায় চাপাতে পারি আমি এমনটি ভাবতে পারলাম না। দুর্ভাগ্য যেন আমাকে পেয়ে বসেছিল। তার ক্রমবর্ধমান চাপের ফলে আমি যেন সমস্ত রকম আশা ভরসা হারিয়ে ফেলতে বসেছি। ক্রমেই আমার এই ভাবনা উদয় হচ্ছে যে কাজের দায়িত্ব আমি স্বেচ্ছায় মাথায় তুলে নিয়েছি সে কাজ সম্পন্ন করা আমার ভাগ্যে হয়তোবা নেই।
মানুষ খেকোটা ছেলেটার মরিটাকে ছেড়ে যাবার সময় এমন জায়গায় রেখে গেছে যার ধারে কাছে একটি গাছও নেই। আমার দিক থেকে উদ্যোগ নেয়ার মতো কোনো পথই আর রইল না। এই ব্যাপারটিকে দুর্ভোগ ছাড়া আমি আর কি বলবো। তারপর দেখুন, একই রকম খেলা আমার সাথে খেললো ভাগ্য। ওই মানুষ খেকো চিতাটার বিচরণ ক্ষেত্র নদীর এপারটায় অন্তত 30 মাইল এলাকা জুড়ে, অথচ আমি তার জন্য যে জায়গাটিতে অপেক্ষা করে বসে আছি মরি খুঁজে না পেয়ে, সে যখন সেই দিক দিয়ে গ্রামে ঢুকবে বলে এগোচ্ছে, ঠিক সেই মুহূর্তে কী করে দ্বিতীয় চিতাটা সেই নির্দিষ্ট জায়গাটায় এসে হাজির হলো। আমার সমস্ত সম্ভাবনা, সমস্ত চেষ্টা, সমস্ত আয়োজন এই যে এভাবে পণ্ড হলো, তার জন্য দুর্ভাগ্য ছাড়া আর কাকেই আমি বা দোষারোপ করতে পারি? আমি কার কথাই বা বলতে পারি? গতকাল যখন এ পথে চড়াই ভাঙছিলাম, মনে হয়েছিল জীবনের দীর্ঘতম পথ পাড়ি দিচ্ছি, কিন্তু আজ ফেরার পথে মনে হতে লাগলো পথের মতো পাহাড়গুলো আগের দিনের থেকে আরও অনেক বেশি খাড়াই। একের পর এক গ্রাম পার হয়ে আসছি, প্রতিটি গ্রামেই দেখছি লোকজন আমার জন্য অপেক্ষা করছিল আগ্রহ ভরে। মানুষ খেকোটির নিধন সংবাদ জানতে চাইছিল, কিন্তু আমার কাছে কেবল তারা দুঃসংবাদই শুনে চলছে। তবুও কি আশ্চর্য জানেন, আমি বারে বারেই এ কথাটি বলে থাকি। একবারের জন্য এই গ্রামবাসী, অপেক্ষমান গ্রামবাসীর কারো মুখে নৈরাশ্যের ছাপ আমি পড়তে দেখিনি। তারা তাদের বিশ্বাস আঁকড়ে ধরেই নৈরাশ্যকে দূরে ঠেলে রাখার সামর্থ্য অর্জন করেছে। কোনো মানুষ বা কোনো প্রাণী তার পূর্ব নির্দিষ্ট সময়ের আগে মরতে পারে না, এই সনাতন তত্ত্ব আর তাদের বিশ্বাস এতে অবিচল। তাদের এই বিশ্বাস পাহাড়কেও টলিয়ে দেওয়ার মতো নিশ্চিত ক্ষমতা রাখে। উদ্যমহীনের কাছে অপার সান্ত্বনার আশ্বাস নিয়ে আসে তাদের আজন্ম লালিত এই বিশ্বাসসমূহ। ব্যাখ্যা বা যুক্তিতর্কের বিচারে তোয়াক্কা না করেই তারা নির্দ্বিধায় জানতে পারে নরখাদকটার মরণের সময় এখনও আসেনি। ব্যর্থতা ও হতাশার গ্লানি বয়ে সকাল থেকে পথ চলেছি। অপরিসীম তিক্ততায় আচ্ছন্ন হয়ে পড়েছিল আমার সমস্ত সত্তা, কিন্তু পথের প্রান্তে ছেড়ে আসা গ্রামগুলির লোকজনের সাথে কথা বলে নিজের ভাবনা চিন্তার জন্য নিজের কাছে লজ্জিত না হয়ে উপায় থাকলো না। এগুলো আমি কি ভাবছি? এ পথের শেষ গ্রামটায় যখন পৌঁছলাম, তখন গ্রামবাসীরা আমাকে থামিয়ে এক পেয়ালা গরম চা এনে খাওয়ালো। ব্যর্থতা আর হতাশার গ্লানি ঝেড়ে ফেলে দিয়ে এই গ্রাম থেকে যখন বিদায় নিয়ে বেরোলাম, তখন আমার চিত্ত বড়ই উৎফুল্ল। দীর্ঘ 18 মাইল পথটা কমে এসেছে, আর 4 মাইল সামনে পাড়ি দিতে বাকি। পথের বাঁকে এসে মোড় নিতে গিয়ে আমি চমকে উঠলাম। আমাকে চমকে উঠতে হলো। নজরে পড়ল আমি মানুষ খেকোটার থাবার ছাপের উপর দিয়েই চলেছি, অথচ অনেকক্ষণ ধরেই। এতক্ষণ আমি কিছু বুঝতেই পারিনি। ভেবে আশ্চর্য না হয়ে পারলাম না। মানসিক অবস্থা মানুষকে কোথায় দাঁড় করিয়ে নিতে পারে। মানসিক অবস্থার পরিবর্তনের সাথে সাথেই আমার ভোতা হয়ে যাওয়া পর্যবেক্ষণ ক্ষমতা কি দ্রুততার সাথে পূর্বাবস্থায় ফিরে এলো। খুব সম্ভব বহু মাইল আগে থেকেই মানুষ খেকোটা এই পথের উপর দিয়ে চলতে শুরু করেছে। হতাশার বোঝায় আচ্ছন্ন অবস্থায় চলতে গিয়ে কিছুই আমার নজরে পড়েনি, অথচ ঢাল বেয়ে নামতে গিয়ে প্রতিটি পদক্ষেপের জায়গাতে ঠিকভাবে
পা পড়েছে কিনা দেখেই চলতে হয়েছে। সরল প্রাণ গ্রামবাসীদের সাথে কথাবার্তা বলে তাদের দেওয়া এক কাপ চা খেয়ে যখন মনের ভার হালকা হলো, তখনই সারা সকালের মধ্যে এই প্রথম পথের উপরে চিতাটার পায়ের ছাপগুলো আমার চোখে পড়ল। তীর্থপথটা এখানে লাল মাটির ওপর দিয়েই গেছে। বৃষ্টি ভেজা নরম মাটির ওপর চিতাটার পায়ের থাবার স্পষ্ট ছাপগুলোর মধ্যে কোনো অস্বাভাবিকতা চোখে পড়ল না। স্বাভাবিক হাঁটার চালেই মানুষ খেকোটা এখান দিয়ে হেঁটে গেছে। এখান থেকে আরও আধা মাইল যাওয়ার পর সে তার গতিবেগ বাড়িয়েছে। এই গতিতেই সোজা চলে গেছে গোলাবরায়ের ওপরের খাদটার ধার পর্যন্ত। সেখান থেকে সে খাদের ভেতর নেমে গেছে। বিড়াল জাতীয় প্রাণীর থাবার ছাপ দেখে তার চলার বেগ নির্ণয় করা যায়। স্বাভাবিক গতিতে হাঁটার সময় চিতা বা বাঘের পেছনের পায়ের ছাপগুলো কেবল মাটির উপর স্পষ্টভাবে চোখে পড়ে। কোনো কারণে চলার গতি যদি তার বেড়ে যায়, মাটির পেছনের পা পড়ে সামনের পায়ের আগে আগে, তখন চারটা পায়ের ছাপই স্পষ্ট দেখা যায়। মানুষ খেকোটার গতিবেগ হঠাৎ করে বেড়ে ওঠার কারণ এখানে আর অন্য কিছু নয়। তখন রাত শেষ হয়ে দিনের আলো ফোটার সময় হয়েছে। শিকারের খোঁজে ওই ভয়ঙ্কর মানুষ খেকোটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, এমন অভিজ্ঞতা আমার ইতিপূর্বেই হয়েছিল। কিন্তু বর্তমান ক্ষেত্রে সে শিকারের স্থল থেকে বিতাড়িত হয়ে পথে নেমে এসেছিল। অনধিকার প্রবেশের জন্য যে চিতাটা তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়েছিল, তার কাছ থেকে যথাসম্ভব দূরে চলে যাওয়ার জন্যই সে ছিল ব্যস্ত। এর পরের অধ্যায়ে মানুষ খেকোটার সম্বন্ধে সামগ্রিক বিবরণ দিয়েছি। আপনারা সেখানেই দেখতে পাবেন মানুষ খেকোটা যে শিক্ষা পেয়েছিল, সে শিক্ষাটি কী পরিমাণ তার জন্য কঠিন হয়েছিল, যা আমাকে এই দীর্ঘ সময় ধরে পদে পদে বাধার সৃষ্টি করেছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, শেষ হয়ে গেল জিম করবেট লিখিত রুদ্রপ্রয়াগের মানুষ খেকো চিতা পর্ব 12। এরপরে আসবে পর্ব 13। এই গল্পটির আর বেশি সংখ্যা বাকি নেই, আমার মনে হয় 3-4টি সংখ্যার মধ্যেই শেষ হয়ে যাবে। কাজেই আপনাদের ধৈর্য ধরে একটু অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। কামালের বিবিধ চ্যানেলের এই জঙ্গল সাফারির জিম করবেট রচিত নিজের শিকার কাহিনী রুদ্রপ্রয়াগের মানুষ খেকো চিতা পর্ব 13-র জন্য আগামী সোমবার সকাল 10টায় ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আপলোড করব জিম করবেট লিখিত রুদ্রপ্রয়াগের মানুষ খেকো চিতা পর্ব 13। আপনাদের অশেষ ধন্যবাদ।